শেখ হাসিনার এই গর্বিত হাসি, দৃঢ় পায়ে মঞ্চে এসে উঁচু শিরে অভিবাদন গ্রহণ আর পদ্মাপাড়ের মানুষের সমস্বরে জয় বাংলার স্লোগান, সবকিছুই এক অন্যরকম বিজয়ের কথা মনে করিয়ে দেয়। বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু। তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ, তুমি ধূমকেতু। বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু। সকল শক্তি শব্দ সহস্র বাধা, পদ্মা সেতু মাথা উঁচু করে আত্মমর্যাদা। মাথা নোয়া পারে বাংলা যেহেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু। ৯ বছরের পদ্মা সেতু প্রকল্প ঘিরে নানা গুজব, অপবাদ আর দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে শেখ হাসিনাকে। সফল সমাপ্তির এই দিনে সেই সব লাঞ্ছনার কথাও ভুলে যাননি টানা 4 বারের প্রধানমন্ত্রী। আমার কাছে নকশা দিল, আমার আইডিয়া ছিল যে একই সাথে রেল লাইন এবং সড়ক, দোতলা সেতু করব। খুবই কঠিন কাজ এই নদীতে এই সেতু করা, কারণ একই সাথে যদি সব গাড়ি এবং রেলগাড়ি মানুষসহ মালামাল সহ একসাথে যদি দাঁড়ায়, তাহলে সেই ওজনটা নিতে পারবে এই ধরনের সেতু, যা ভূমিকম্প অথবা কোনো রকম যদি জাহাজ ধাক্কা লাগে বা কোনো রকম কিছু হয়, সেটার থেকে যেন শক্তভাবে গড়ে ওঠে। এটা একটা কঠিন কাজ, কিন্তু করলে তো যেটা কঠিন আর সেটাই তো করতে হবে। সহজটা কেন করব? আমি এই ডিজাইনটাই পছন্দ করলাম। আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, তখন সকলেই এগিয়ে আসলো। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বা জাইকা সমস্ত অনেক দাতা সংস্থা আসলো। আমরা চেয়েছিলাম যে এডিবি এটার লিডিং রোলে থাকুক, ওয়ার্ল্ড ব্যাংক আরও বেশি টাকা দেবে বলে চলে আসলো। এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা আরও দুঃখজনক। একটা পদ, সে পদটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পদ। এই পদটা নিয়েই যত জটিলতা, যত সমস্যা। এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন 20 বছর পর্যন্ত থাকতে পারবে, ইতিমধ্যে তার বয়স 70 হয়ে গেছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে, তাহলে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না, যে একটা এমডি পদের জন্য লালায়িত। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন। 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না 2 বার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন, যে এই এমডির পদে কি মধু আছে? কি মধু আছে? এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল, এটা শুরু হয়েছিল স্বাধীনতা পর, কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো 83 সালে, তখন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায়। তা আমরা বলতে পারি এটা এরশাদ সাহেব এই ব্যাংকটা তৈরি করলো। তৈরি করার পরে একজন এমডির পদ কাকে দেবেন সে খোঁজ করলো। ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন, আমি চিনি তাকে। উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়। তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডির পদে বসে, আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না।
যে আইন দিয়ে করা হয়েছে সেই আইনই ছিল মাত্র যে 60 বছর পর্যন্ত থাকতে পারবে, তার বয়স তখন 70 পার হয়ে গেছে। তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের ওভারডিউ হয়ে যা বলে তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন, আপনি বরং এখানে উপদেষ্টা এমিরেটাস হিসেবে থাকেন। তাতেও তিনি রাজি না, তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে। অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক সরকারের বিরুদ্ধে 2টা মামলা করলেন। তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায়। তা আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না, খালি আইনটা প্লেস করবেন। এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে আর কমাতে পারে, আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক, সেখানে তারা আমাদের কিছু বলার থাকে না। কিন্তু কোর্ট তো তা পারবে না, আইন তো ভঙ্গ করতে পারবে না। উনি মামলায় হেরে যেয়ে আরও ক্ষেপে গেলেন। আর তার ওই অ্যাম্বাসেডার আনাগোনা তো চলছেই, বারবার প্রিয়মতে আসে আর ওই একই কথা শোনায়। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না। আমি আর দেখা করি নাই, আমি কারোর সাথে আর দেখা করিনি। আন্তর্জাতিক পর্যায়ে ওই প্রশ্ন আমি খালি জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে একটা জবাব দেন তো, এমডির পদে কি আছে? তবে এখন একটু বলে রাখি, কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কী মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে। এ ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জোলি, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যাবার ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। আমি বিশ্বের অনেক নেতাদের সাথে কথা বলেছিলাম, তো সকলেই ধারণা যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া বোধহয় এই ধরনের সেতু করা যাবে না। তবে যে কেন যাবে না? না, ওয়ার্ল্ড ব্যাংক না থাকলে পারা যাবে না। আমরা পারা যাবে না কেন? আমরা নিজেরা করতে পারবো না কেন? যার দৃঢ়তায় আজকে বাঙালির গর্ব, বিশ্বের দীর্ঘতম স্টিল কাঠামোর এই সেতু, সেই শেখ হাসিনা কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তা ও দেশের মানুষের প্রতি। বললেন সুশীল সমাজ সমালোচনা করলেও দেশের সাধারণ মানুষ তার পাশে ছিলেন। আমি যখন চোগামে গেলাম, আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অনেক নেতাদের সাথে কথা হলো। একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে, আপনার সেতুটা আমি করে দেবো। আমি তাদের সাথে আলোচনা করলাম। জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তার উপদেষ্টার সাথে কথা হলো। তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন। কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে। আমার সাথে তো কেউ নাই, কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তো একদিনে সব টাকা খরচ করব না, যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করবো, কিন্তু আমরা করব। এবং আমি নিজের টাকায় করব। আমাকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, প্রয়াত অর্থমন্ত্রী এসে বললেন, তারপর তাদের অনেক শর্ত, বললো দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান। এই প্রমাণ আর দেখাতে পারে না। তাদের একজন ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট যিনি এই অঞ্চল দেখেন, তিনি আসলেন, সাথে তাদের ইন্টিগ্রিটি অফিসার একটা ব্যাগ নিয়ে আসছে। তিনি বসে আছেন, ওই ব্যাগের হাত থেকে ছাড়ে না। তা আমি বললাম যে আপনারা বলছেন দুর্নীতি, তো দুর্নীতিটা কোথাও আমাকে দেখান, আমাকে প্রমাণ দেন। আমি তো কাগজ চাই, প্রমাণ চাই।
বলে না প্রমাণ আছে, আমরা বের করেন। তারপর সেই ভদ্রলোকে ব্যাগ খুলে তা যে বললাম যে আপনি যে ব্যাগটা খুব সযত্নে ধরে রেখেছেন চেয়ারে বসে, নিশ্চয়ই ব্যাগের মধ্যে আছে, ব্যাগটা খোলেন, বের করেন। উনি তাড়াতাড়ি ব্যাগটা ছেড়ে দিলেন, বললেন এখানে কিছু নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলেন যেখানে দুর্নীতি হয়েছে? আমাকে প্রমাণ দিতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকে আমার ইন্টিগ্রিটি অফিসার হিসেবে আমাদের ডক্টর মশিউর রহমান সাহেব, ওনাকে আমি বললাম ওদের সামনে আপনারা চিঠি লেখেন, ওয়ার্ল্ড ব্যাংকে অফিসিয়ালি চিঠি লেখেন যে আমাকে প্রমাণ পাঠায়। অনেকদিন পরে দুটো চিঠি পাওয়া গেল। সেই চিঠি ছিল বিএনপির আমলে সড়কে এবং একটা বিদ্যুৎ কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। সেই চিঠি আমরা এই সময় আমি প্রাইম মিনিস্টার ছিলাম না, আমার সরকার ছিল না, এবং এখানে অমুক মন্ত্রী ছিল, তমুক মন্ত্রী ছিল, আপনারা বন্ধ করেছেন। এটার সাথে পদ্মা সেতুর কী সম্পর্ক? পদ্মা সেতু আমরা করছি, তো ওটা তো আপনারা করে দিয়েছেন। তাদের ওই সাহস ছিল না যে আপনাদের চ্যালেঞ্জ দেয়, কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমাকে এটা প্রমাণ না দিতে পারলে আমি ছাড়ব না, আর আমি আপনাদের টাকা নেবও না। তখন বলো কি মন্ত্রীকে জেলে দিতে হবে, মশিউর রহমান সাহেবকে জেলে দিতে হবে, মামলা করতে হবে। আমার কিসের ভিত্তিতে মামলা? আমাকে দেখেন কোন অভিযোগে মামলা। বারবার তাদের সাথে কিন্তু এই কথা চলছে। যাক, আমাদের একদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং উপদেষ্টা এসে আমাকে বললেন যে ওরা এই শর্ত দিচ্ছে, এটা মানলে পরে টাকা দেবে। আমি বললাম যে ওদের টাকা আমি নেব না। উনি বলেন তাহলে টাকা নিলে পদ্মা সেতু হবে না। আমরা হবে না, যেদিন নিজে টাকা করতে পারবো সেদিন করবো। তো বলে আপনার ইলেকশনের কী হবে? আমরা জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় যাব না। সেই জন্য আমার নিজের আত্মসম্মান বিক্রি করে, দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা নিতে হবে নাকি? বলে আপনি ইলেকশনে, আমরা জিতলাম না, আসলাম না, কিছু আসা যায় না, গ্যাস বিক্রি করলে আসিনি, আবার কি আসা যায়? ঠিক সেইভাবে আমি করবো না। ওনারা বেশ নাখোশ হয়ে চলে গেলেন। আমরা যদি বলে দেন যে ওদের টাকা দিয়ে পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু হবে বাংলাদেশের জনগণের টাকায়, আমরা টাকা দিয়ে পদ্মা সেতু করব। বলে কখন করবেন? আমরা যখন পারবো তখন করব, এবং আমি এটা করবই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দারুণ উন্মোচিত হয়েছে। কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এর আগে অনুষ্ঠানে পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান ৩২,৬০৫ কোটি টাকার এই প্রকল্পে ১৮০০ কোটি টাকারও বেশি সাশ্রয় করা সম্ভব হয়েছে, যার ফলে প্রকল্পের ব্যয় কমে দাঁড়িয়েছে ৩,৭৭০ কোটি টাকা। সেতুর টোল আদায়ের সমীক্ষা বলছে ১৮ থেকে ১৯ বছরেই উঠে আসবে পদ্মা সেতুর পুরো খরচ। সেই ২০১১ সাল থেকে আজ পর্যন্ত নানান রকম গুজব, অপবাদ আর অপপ্রচার পদ্মা সেতু প্রকল্পের পিছু ছাড়েনি, যার সর্বশেষ সংযোজন এই পদ্মা সেতু কার জন্য। আজকের অনুষ্ঠানে সেতু সংশ্লিষ্টরা শুধু এক কথায় এর জবাব দিলেন। তারা বললেন যে এই অসুস্থ মা পদ্মার পারে ফেরির অপেক্ষায় জীবন দিয়েছেন, তার সন্তানরা জানেন পদ্মা সেতু কি, কার জন্য এবং কেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ।